অনেক দিন আগে মানিক সিংহ নামে এক মহান রাজা ছিলেন। তার রাজ্য দূরদূরান্তে সমৃদ্ধি ও শান্তির প্রতীক হিসাবে পরিচিত ছিল। মানিক সিংহের 3 পুত্র ছিল, বড় রুদ্র সিংহ, মেজ পুরু সিংহ এবং ছোট যোগ সিংহ। 3 রাজপুত্রই তাদের পিতার মতো বুদ্ধিমান এবং সাহসী ছিলেন। 3 জন যখন তাদের শিক্ষাগ্রহণ শেষ করে রাজপ্রাসাদে ফিরে এলেন, তখন মানিক সিংহ তাদের মধ্যে রাজ্যের ভাগাভাগি নিয়ে দুশ্চিন্তায় পড়লেন। কারণ তারা কেবলমাত্র গুণে সম্পন্নই নয়, ধর্ম ও ন্যায়বোধেও পারদর্শী ছিলেন। মন্ত্রী মহাশয়, আমার এক চিন্তা আমাকে খুব অস্থির করে তুলেছে। আমি কি এর কারণ জানতে পারি? আমার মৃত্যুর পর যদি আমার পুত্রদের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়, কারণ আজকাল রাজ্যের সিংহাসন পাওয়ার জন্য সন্তানেরা মারামারি করছে। না মহারাজ, আমাদের রাজপুত্ররা এরকম নয়। না মন্ত্রী মহাশয়, তবু আমি চাই আপনি অন্য সমস্ত মন্ত্রীদের থেকে এই বিষয়ে পরামর্শ নিন। যেমন আপনি আদেশ দেবেন মহারাজ। মানিক সিংহের উদ্বেগ ক্রমশ বাড়ছিল। তিনি তার মন্ত্রীকে অন্যান্য মন্ত্রীদের মতামত জানতে নির্দেশ দিলেন। মহারাজ কি জয় হোক। মহারাজ, আমাদের দরবারের বিভিন্ন মন্ত্রীদের ভিন্ন মত রয়েছে। কিছু মন্ত্রী বলছেন পুরো রাজ্যকে 3টি ছোট টুকরোয় ভাগ করা হোক। না, এটা সঠিক হবে না। এতে নিশ্চিতভাবেই বিবাদ সৃষ্টি হবে। কিছু মন্ত্রী বলছেন বড় পুত্রকে রাজ্যভার অর্পণ করা হোক। এতে তো বাকি 2 জনের প্রতি অবিচার হবে। আমি আমার গুরুদেবের সাথে এই বিষয়ে কথা বলব। পরের দিন মানিক সিংহ তার উদ্বেগের সমাধানের জন্য গুরুদেবের আশ্রমে উপস্থিত হলেন। হে রাজন, আপনার উদ্বেগ যথার্থই সঙ্গত, কিন্তু রাজ্যের বিভাজন সঠিক হবে না। গুরুদেব, তাহলে আপনি একটি সঠিক পথ দেখান। প্রথমত, আমাদের রাজকুমারদের মনোভাব জানার প্রয়োজন। তারা কি চায়? গুরুদেব একে একে 3 রাজপুত্রের সঙ্গে সাক্ষাৎ করলেন। রুদ্র, তুমি তোমার রাজ্য সম্পর্কে কি ভাব? ভবিষ্যতে তুমি নিজেকে কোন পদে উপযুক্ত বলে মনে করো? গুরুদেব, আমার কোনো পদ পাওয়ার ইচ্ছা নেই। আপনি এবং পিতা যা দেবেন আমি সেটাই মেনে নেব। আমি একটি সিংহাসনের জন্য আমার ভাইদের সঙ্গে বিবাদ করতে চাই না। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। অন্য 2 রাজপুত্রের উত্তরও একই রকম ছিল। তখন গুরুদেব বললেন, তোমাদের 3 জনকে 1 বছরের জন্য আলাদা আলাদা এই রাজ্য থেকে দূরে যেতে হবে। গুরুদেব, আমরা সেখানে কি করব? সেখানে তোমাদের নিজ প্রচেষ্টায় কিছু মহান কাজ করতে হবে। ঠিক 1 বছর পর আমরা তোমাদের কাজ দেখব। কিন্তু আমরা একা কি করতে পারি?
তোমরা কারো সাহায্য নিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। তিন রাজপুত্র পিতা ও গুরুদেবের নির্দেশ অনুসারে আলাদা আলাদা জায়গায় রওনা হলেন। এখানে ওখানে ঘুরে বেড়াতে বেড়াতে কয়েকদিন কেটে গেল। কিছু বড়, কি করতে পারি কিছুই মাথায় আসছে না। তখন রুদ্র সিংহের নজরে একটি ছোট মন্দির পড়ল। হ্যাঁ, এই ছোট মন্দিরের জায়গায় একটি বড় ও জাঁকজমকপূর্ণ মন্দির তৈরি করা উচিত। রুদ্র সিংহ কিছু পরিশ্রম করে টাকা সংগ্রহ করলেন এবং মন্দির নির্মাণে লেগে পড়লেন। আর পুরু এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছিলেন। সারাদিন এখানে ওখানে ঘুরে খুব তৃষ্ণা পেয়েছে, কোথাও পানি পাওয়া যায়। তখন পুরুর নজরে একটি ছোট কুয়ো পড়ল। তিনি সেখান থেকে তৃষ্ণা মিটিয়ে জল খেলেন। এটা ঠিক আছে, এই ছোট কুয়োর জায়গায় একটা বড় কুয়ো তৈরি করা উচিত। পুরুও সেই বিশাল কুয়োর জন্য একটি ভালো জায়গা খুঁজতে শুরু করলেন। তারপর কিছু অর্থ জোগাড় করলেন। এখন এর জন্য আমাকে কিছু শ্রমিকদের সাহায্য নিতে হবে। এভাবে তার কাজ শুরু হয়ে গেল। কিন্তু ছোট যুগ তখনও ঘুরে বেড়াচ্ছিলেন। তার মাথায় কোনো বড় কাজের চিন্তা আসছিল না। আমি কি করব? এই গাছপালা, নদী, ঝর্ণা থেকে বড় কিছু আমি কিভাবে বানাতে পারি? এর থেকে বড় কিছু তৈরি করা তো মানুষের সাধ্যের বাইরে। তখন তার চোখে পড়ল একজন দরিদ্র মানুষ, যিনি কাঁদছিলেন। কি হয়েছে বাবা, আপনি কেন কাঁদছেন? এখন কি বলি বাবা, গত রাতের ঝড়ে আমার ঘরের ছাউনি উড়ে গেছে। আমিও অনেক চোট পেয়েছি। আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য কি করতে পারি? বাবা, শুধু এটুকুই নয়, আমার একটি বলদ কোথাও হারিয়ে গেছে। এখন তো আমার কাছে কোনো টাকা পয়সাও নেই। কোনো সমস্যা নেই বাবা, আপনার এই ছেলে তো আছেই। বাবা, যুগ যুগ বেঁচে থাকো। যুগ সারাদিন পরিশ্রম করে সেই দরিদ্র ব্যক্তির ভাঙা ছাউনি ঠিক করে দিলেন। বাবা, ছাউনি ঠিক হয়ে গেল, এবার নিশ্চিন্তে ভেতরে চলুন। ধন্যবাদ বাবা, কিন্তু আমার বিপদ এখনো শেষ হয়নি। আমি তো একটি বলদ দিয়ে কি বা করতে পারি? আরে, দ্বিতীয় বলদের জায়গায় আমি তো আছি, আপনি চিন্তা করবেন কেন? এমনকি তিনি নিজেই বলদের পরিবর্তে মাছ চাষ করতে শুরু করলেন এবং কয়েকদিনের মধ্যে পুরো জমি চাষ করলেন। শুধু তাই নয়,
গ্রামে সবার সাহায্য করতে লাগলেন। অন্যের সাহায্য করতে করতে যুগ বড় কাজ করার কথা ভুলেই গেলেন। এইভাবে 1 বছর কেটে গেল। গুরুদেব, দেখুন, 1 বছরে আমি কত বড় মন্দির তৈরি করেছি। বাহ বেটা, এটা সত্যি একটি বিশাল এবং সুন্দর মন্দির। রাজন, এখন আমাদের মধ্যম রাজকুমারের কাজও দেখা উচিত। ঠিক আছে গুরুদেব। তারা পুরুর কাজ দেখতে গেলেন। ওহ রস্যই কার্টয়, আমার পরিশ্রমের মাধ্যমে আমি এই বিশাল কুয়ো তৈরি করেছি। তোমার কাজও প্রশংসনীয়। হ্যাঁ বেটা, তুমি সত্যি এত বড় একটি কূপ তৈরি করেছ। এরপর তারা ছোট রাজপুত্রের কাজ দেখতে গেলেন। গুরুদেব, আমাকে ক্ষমা করবেন। কবে পুরো বছর কেটে গেল আমি বুঝতেই পারিনি। কিন্তু বেটা, তুমি কি বড় কাজ করেছ? বাবা, আমি কোনো বড় কাজ করতে পারিনি। কি তুমি আমাদের আদেশ অমান্য করেছ? এর জন্য তোমাকে রাজদরবারে শাস্তি দেওয়া হবে। সবাই যখন আবার দরবারে ফিরলেন, তখন রাজা যুদ্ধকে শাস্তি দেওয়ার আগে গুরুদেব বললেন, রাজন, এই প্রস্তাবটি আমার ছিল, তাই শাস্তি দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্তও আমার হবে। কিন্তু গুরুদেব, এ ব্যক্তি একজন রাজার কথা না মেনে শাস্তির যোগ্য কাজ করেছে। কিন্তু আমার সিদ্ধান্ত কিছুটা ভিন্ন। কি গুরুদেব? এর সিদ্ধান্ত কাল নেওয়া হবে। পরের দিন 3 রাজপুত্র যেখানে যেখানে ছিলেন সেখানে খবর দেওয়া হলো যে ওই ব্যক্তি গুরুতর অসুস্থ এবং সুস্থ হতে হলে যে কেউ যা চায় তা উৎসর্গ করতে পারে। হে ভগবান, ওই ভালো মানুষটির সাথে এ কি হয়ে গেল? আমার প্রার্থনা শোনো হে প্রভু, ওই সৎ মানুষটি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আরে চিন্তা করো না, সে তো সবার সাহায্য করেছে, তার কিছু হবে না। হ্যাঁ ভাই, আমাদের সকলের প্রার্থনা বিফলে যেতে পারে না। এই ভিড় দেখে মানিক সিংহ, গুরুদেব এবং 3 রাজপুত্র এলেন, কিন্তু তারা কিছুই বুঝতে পারলেন না। তখন গুরুদেব বললেন, রাজন, আপনার 2 বড় রাজকুমার বস্তুগত জিনিস তৈরি করেছে, যা আজ আছে কাল নাও থাকতে পারে। কিন্তু গুরুদেব, ছোট ছেলেটি তো কিছুই করেনি। যুগ সবার সাহায্য করে এমন একটি মহান কাজ করেছে, যার ফলে তার নামই বড় হয়ে গেছে। তবে কি এই পুরো ভিড় যুগের জন্য এসেছে? আপনি ঠিকই বলছেন রাজপুত্র। তাই হে রাজন, আমার প্রস্তাব হলো যুগই সঠিক উত্তরাধিকারী। তাহলে বড় 2 ছেলে? বড় ছেলেকে প্রধানমন্ত্রী এবং মধ্যম ছেলেকে সেনাপতি নিয়োগ করা উচিত।
গুরুদেবের কথায় সবাই একমত হলেন। এভাবেই কাজের বদলে নামকে বড় করার চেষ্টা করতে হবে, যা আপনার অনুপস্থিতিতেও স্মরণীয় থাকবে।